আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ। এত বছর বয়সেও যিনি অবলীলায় তার নৃত্য চর্চা করে চলেছেন। প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা কিন্তু বিরল সাক্ষী হয়েছি আমরা যে তার এই নৃত্য দেখার সৌভাগ্য আমাদের হয়েছে এবং ওঙ্কারের পর্দায় তিনি কিন্তু আমাদের সঙ্গে আজকে আছেন এবং তার কাছ থেকে জেনে নেব তার ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত তার যে জীবনযাত্রা সেটা এবং তার সঙ্গে অবশ্যই পুজোর কথা। দিদি, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। এই বয়সও এরকম ভাবে আপনি নৃত্যের সঙ্গে নৃত্য চর্চা করে যাচ্ছেন প্রতিনিয়ত, এত রসদ পেলেন কি করে থেকে? সত্যি কথা বলতে কি, একটা ডিসিপ্লিন বলে জিনিস আছে সব ক্ষেত্রে। আমি যেটা মনে করি, একটা চার্ট করে নিয়েছি মনে মনে, ঘুম থেকে উঠবো, তারপরে কি করব, তারপরে কি করবো। এগুলো সবাই যদি করে কেউ ওটা ফলো করে না, তাহলে সবাই এরকম ফিট থাকবে। আমার মনে হয় একই তো, তোমরা যা খাও আমি তাই খাই, সমস্ত কিছু করি, কিন্তু আমি খুব টাইমলি করি একদম। জানি না, ছোট বয়সে কেউ ওগুলো শেখায়নি আমাকে, নিজের মনে থেকে তৈরি করেছি। যবে একটু নাচতে শিখলাম, মারা তো অত বুঝতে পারবে না কাকে বলে ফিগার, কাকে বলে কি, বেশি বেশি করে খাওয়া শক্তি হবে, এসব করেছেন। কিন্তু আমি নিজে বুঝেছি যে এটা নিজে সবাই বুঝতে পারবে যে আমার এটা খামতি মনে হচ্ছে, আমি এই জায়গাটা এরম করি, আমার একটুখানি অ্যাসিডিটি হচ্ছে, তাহলে আমি এই জিনিসটা খাবো না, এগুলো মনে হবে নিজেই। তারপর দেখবে যে ওটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একদিন অ্যাসিডিটি খেলে না, দেখবে সেই জিনিসটা পরের দিন তোমার খেতে গেলে একটু ভয় লাগবে। তার মানে তুমি জেনে গেছো যে এটা খেলে তোমার এরকম করে নিজেকে নিজেই তৈরি করো। কার কাছে গিয়ে তোমার শিখতে হবে না, তুমি বুঝতে পারবে তোমার কতটা ঘুম হয়েছে, কতটা তোমার শরীরের দরকার, কত তুমি নিজে বুঝতে পারবে। আমারও সংসার ছিল, শাশুড়ি ছিলেন, আমার 2 মেয়েকে মানুষ করেছে, কিন্তু নিজের যা করার কোনো দিন বাদ দিইনি। তবে তো 84-তে নাচতে পারছি, বলো। হ্যাঁ, তাও গেছে সব, চোখ, দাঁত, পেসমেকার, হিপ রিপ্লেসমেন্ট, সমস্ত কিছু হয়েছে এর মধ্যেই। কিন্তু একদম ঠিক শুয়েছিলাম, কবে উঠবো, কবে বিছানা থেকে উঠবো। 2.5 মাস, কেউ ভাবতে পারে না। হিপ রিপ্লেসমেন্ট 1 বছর লাগে উঠে ভাঁটতে গেলে। আমি 2.5 মাসে সোহাগ চাঁদ বদনে নেচেছি একটা অনুষ্ঠানে। এটা কি আমার একটা নিজস্ব শক্তি আছে, মানে আমি নিজেকে ভীষণভাবে তৈরি করেছি। এটা জানি না, কারোর কাছ থেকে শেখা না, নিজে নিজে বলেছি না এটা আমি পারবো, এটা করতে হবে, ব্যাস দেখবে হয়ে যাচ্ছে। দিদি, ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলাটা নানান জায়গায় কেটেছে। জন্মেছি এক জায়গায়, বড় হয়েছি এক জায়গায়, নাচ শিখেছি এক জায়গায়। আলটিমেটলি যখন বুঝতে পারলাম যে বড় হয়েছি, এবারে বাবা বলতেন আমার স্কুলে যেতে ভাল লাগতো না, পড়াশোনা করতে ভাল লাগতো না। বলেছে এরকম তো চলবে না, তুমি যদি নাচটাই পছন্দ করো তাহলে নাচটা নিয়েই তোমাকে এগোতে হবে। এই জন্য বাবা, তখনকার দিনে তো এত স্কুল ছিল না, গুরুদের এনে বাড়িতে রাখলেন। খুব মানে মধ্যবিত্ত ফ্যামিলি ছিলেন আমার বাবা, আর্টিস্ট। প্রথম মণিপুরি নাচ কলকাতায় এসে প্রচার করেন শ্রীযুক্ত ব্রজভাষী সিংহ, প্রথম মণিপুরি ডান্সার। সব অভিনেত্রীরা, মলিনা দেবী, ছায়া দেবীরা সব বাবার কাছে নাচ শিখেছিলেন প্রথম মণিপুর। তো সেই জন্য বাবা বললেন যে তাহলে তুমি নাচ যদি করো এটাকে, সেই জন্য বাড়িতে গুরু রেখে প্রত্যেকটা সাবজেক্ট, কত্থক জানি আমি, ভরতনাট্যম জানি, মণিপুরি জানি, ওড়িশি শিখেছি দিল্লিতে গিয়ে 6 মাস। এই যে ক্লাসিক্যালগুলো আমি শিখেছি না, এটাই আমার পড়াশোনা। এটা নিয়ে আমি কত কিছু করতে পারছি, কত রকম নাচ কম্পোজ করতে পারছি, ছেলেদের ক্যারেক্টার করতে পারছি, মেয়েদের, বয়স্কদের কি করে হাঁটতে হবে, আনন্দ হলে কি করতে হবে, এই সমস্ত শিখেছি ওই নাচের দ্বারা। এটা আমার হচ্ছে মানে গ্র্যাজুয়েশন হয়েছে এটাতে। একদম একদম, শুধু আমাকে একবার বলে যে পূর্ণিমা দি এই লাইনটা একটু করো তো, আমি 2 রকমভাবে তোমাকে দেখাতে পারবো। এতটা আমি নাচটাকে নিজে গ্রহণ করেছি আর কি। মানে যে কোনো গানই বলুন না, মিউজিক বলুন, আমি নানা ফর্মে চেষ্টা করি। একদম, আরও সুবিধে হয়েছে। শৈলজা রঞ্জন মজুমদার, ইনি শান্তিনিকেতন থেকে এসেছেন, তো এসে এই সুরঙ্গমাটা খুলেছেন যেখানে আমি এখন বসে আছি, এটা আমার নাচের স্কুল। উনি বললেন কোনোদিন রবীন্দ্রনৃত্য করেছো? আনলাম যে না। কোনোদিন নাচুনি? আমি বলছি না, কিন্তু আমি মণিপুরি জানি। আচ্ছা, বলছি ঠিক আছে। একটা প্রথম নাচ উনি বললেন মালতীলতা দোলে,
বলেছেন মালতীলতা, বলেছে দেখেছো ওই ফুলটা যখন গাছ থেকে পড়ে কিভাবে পড়ে? যে না, তুমি দেখবে ফুলটা এরম এরম ঘুরে ঘুরে পড়ে, এরম করে ফুলটা পড়ে না মাধবীলতা, ওই যে পিঙ্ক রঙের সুন্দর। সত্যি সত্যি আমি গিয়ে দেখলাম যে ফুলটা পড়লো এরম এরম করে ঘুরে ঘুরে পড়লো, ঠিক সেরকম করে তুমি নাচটার উপরে কম্পোজ করবে। এই জন্য এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়েছেন। তারপরে এই অনেক 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 কথা, মানে ইনি হচ্ছেন মানে শিক্ষাগুরু। এখন আমি আমার যৌবনে যতটা নাচ না করেছি, যতটা লোক আমাকে না চিনেছে, এই বুড়ো বয়সে এসে ডাবল চিনতে পারছি। তা এখন তো নাচতেই পারি না মনে হয়, তখন তো মানে সাংঘাতিক নাচতাম, তখন কেউ এত বোঝেনি। কিন্তু এখন যখন অর্ধেক অর্ধেক করতে পারছি তখনই লোকে বাহাবা করছে, আমার এটা খুব দুঃখ হয়। না, এই বয়সে যত বয়স বাড়ছে তত আমার লোকে চিনতে পারছে, বিশেষ করে ফেসবুক। দোকান বাজার করতে পারি না, দিদি আপনি নিন আসতে, দিদি আপনি গরম জল খান, দিদি এই গরম জল বাদাম খেলে কি আমার এটা কমবে ব্যথা, নানান রকমের প্রশ্ন। মিডিয়া এখন হ্যাঁ যেটা আমাদের প্যান্ডেমিকের পর এই যে থেকে একদম এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ একদম, সেটা একটা মানে বাচ্চা বলুন বয়স্ক বলুন সবাই এটা বিশেষ করে ওই সময়টা কেউ ভুলবে না, ছোট থেকে বড় বুড়ো পর্যন্ত ওই আপনাকে দেখছে যে এই বয়সে যখন আপনি করছি। সুতরাং খুব সিম্পল ভাবে নিজেকে মানুষ করেছি, নিজেকে যতটা দরকার ততটা, কিন্তু ওই যে টাইমলি প্রপারলি সব কিছু করেছি বলে আজকে সেটার ফল পাচ্ছি আর কি। দিদি ছোটবেলার পুজো মনে আছে কিছু? প্রচণ্ড আনন্দে কাটতো জিনিস, মানে বেড়াতে যাওয়া, বন্ধুদের সঙ্গে এইসব করা। তবে এখনকার যেরকম সেরকম না। হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে আমি হাজরাতে থাকতাম, আমাদের তেইশপল্লীর পুজো হতো, বাপের বাড়ি ওখানে ছিল না, হাজার আলিশঙ্করী তেইশপল্লী ঠিক এই দিকে বাড়ি ছিল। প্রচুর মানে ওদের সে প্রসাদ খাওয়া একটা ওয়েট করে থাকতাম, কখন সেই ভোগটা খাবো আমরা, এইসব। এখন হ্যাঁ আস্তে আস্তে তারপরে অন্যরকম দিক পাল্টে গেল। এখন তখনকার পুজো আর এখনকার পুজো অনেক তফাৎ, অনেক তফাৎ। কোনটা আপনার চোখে বেশি পড়ে? ওইটা তো ভুলতে পারিনি এখনো। এটা আমি বলবো না যে ওই প্যান্ডেলে লাস্ট দিন কি হয়েছিল বলতে পারবো না, কিন্তু আমি কি করেছি সেটা বলতে পারবো। মনে থাকে না, এখনকার কোনো জিনিস মনে থাকে না, সিনেমা দেখলেই ভুলে যাই। তো আগেকার দিনে মুভিটা তোমার মনে থাকবে ভীষণভাবে, এখনকারটা মনে রাখতে পারি না, মনে গাঁথে না বোধহয়, সেই জন্য মনে রাখতে পারি না।